নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার আসতে চলেছি পল্লবস বুক রিভিউ চ্যানেলের দ্বিতীয় ভিডিওটি নিয়ে, এবং বলেছিলাম যে এমন বইগুলো নিয়ে আমরা কথা বলবো যে বইগুলো খুব একটা পাঠকের হাতে আসে না। সেই রকমই একটা বই আমার বন্ধু এবং ভাতৃসম অধ্যাপক ঋচিকের লেখা। ঋচিক বললাম, পুরো নাম বললাম না ইচ্ছা করেই, কারণ ও বইয়ে এইটুকুই নাম লিখেছে। বইটির নাম একজোড়া মোজার ভিন্ন মত, এবং বইটি পাবলিশ হয়েছে আশাবরী পাবলিকেশন হাউস থেকে। বইটির এই হচ্ছে কভার। আপনারা দেখুন, এই বইটি স্লিক, কিন্তু ওই বললাম শেপ, এর আগের দিন বলেছিলাম যে বইটির কথা সেটা একটু ছোট, আবার এইটা দেখুন একটু স্লিম এবং লম্বাও, এই ঋচিকের মতোই অনেকটা। আর এই ধরনের বইয়ের শেপ কিন্তু সবসময় পাঠককে অ্যাট্রাক্ট করে। এবং একজোড়া মোজার ভিন্ন মত নামটা দেখুন কিভাবে কভারে পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে। এই কালো মোজাগুলোর মাঝখানে একজোড়া মোজা তারা অন্য রঙের হয়ে উঠতে পেরেছে, এবং তারা নিজেদের মধ্যেও আলাদা। একটা প্রত্যেকটা মোজা সে নিজের আলাদা আইডেন্টিটি এস্টাবলিশ করছে। এই বইয়ের প্রথমেই যেটা আপনাকে টানবে, বইয়ে প্রথমে হাত দিয়ে আমরা উপরটা দেখি, তারপর পেছনটা দেখি। এই যে ব্যাক কভারে যে লেখাটা শুনবে, তাহলে একটু শোনাই। হুইসপার্স, চিৎকার। ভাবা যায় একটা কবিতা ব্যাক কভারে দেওয়া আছে। আমরা সাধারণত বইটা সম্পর্কে একটা দুটো কথা লিখি, কতটা সাহসী হলে ব্যাক কভারে একটা রিপ্রেজেন্টেটিভ কবিতা দিয়ে দেওয়া যায়। বইটা কবিতার বই। কবিতাটা একটু শুনুন, শুনলে বুঝবেন যে ঠিক কোন জায়গায় ঋচিক আঘাত করতে চায়। মাসিকের রক্ত দিয়ে হুইসপার প্যাডের ওপর কবিতা লিখে ওদের মুখের ভিতর ঠুসে দিতে হবে। আষ্টে গন্ধ নয়, জীবনের গন্ধ বুঝুক ওরা। আমিও বুঝি। রক্ত জীবন, রক্তাক্ত জীবন, মাসিক হলো জীবন। হুইসপারার তখন হুইসপার করবে না, নামকরণের খেল খালি। বাল। প্রথম শকটা আপনি খাবেন বিষয়, তারপরের শকটা আপনি খাবেন শব্দচয়ন, এবং তারপরে যখন বুঝতে চাইবেন তখন বুঝবেন ও কি বলেছে। এই যে মাসিক নিয়ে মেয়েদের এখনো এত হ্যাটা করা হয়, আজকে ঠিক ঋচিকের ভাষাতেই কথা বলবো, কারণ এই কবিতাগুলোকে এক্সপ্রেস করতে গেলে এই ভাষাতেই নেমে আসতে হয়। যখন মেয়েদের এত হ্যাটা করা হয় প্রতিনিয়ত পিরিয়ড চলাকালীন, তাদেরকে অচ্ছুত মনে করে রাখা হয় প্রায়। অথচ এই পিরিয়ডসটা কিন্তু শারীরবৃত্তীয় ক্রিয়া যে স্বাভাবিকভাবে চলছে তার লক্ষণ। সুতরাং, এবং বিভিন্ন কালচারে পিরিয়ডসকে সেলিব্রেট করা হয়, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি আমাদের হিন্দু বাঙালি বা মানে আমাদের বাংলায় আমরা বা ইন্ডিয়ান ভারতবর্ষের কালচারে যেটা দেখেছি আমি, পিরিয়ডস চলাকালীন মহিলাদের আলাদা করে রেখে দেওয়া হয়। তাদের রাদার সাউথে যেটাকে সেলিব্রেট করা হয়, সেটা আমাদের এই উত্তর ভারতীয় ক্ষেত্রে, পূর্ব ভারতীয়, পশ্চিম ভারতীয় ক্ষেত্রে দেখেছি পিরিয়ডস চলাকালীন। এমনকি এটা যে তাদের স্বাভাবিক শারীরবৃত্তীয় বিষয়, সেটাও মনে করা হয় না। মনে করা হয় এই কদিন মহিলারা অপবিত্র থাকে। এই যে ব্যাপারটা, কিন্তু এটাই তো জীবন। এটা না থাকলে কোনো মহিলা জীবন সৃষ্টি করতে পারে না, কোনো স্ত্রী জীবন সৃষ্টি করতে পারে না যতক্ষণ না তার পিরিয়ডস হচ্ছে। সেই প্রতিবাদটা এবং সেই জায়গাটাকে একটি স্যানিটারি ন্যাপকিন কোম্পানি কিভাবে কাজে লাগিয়েছে। লাইক আমরা পিরিয়ডস হলে আস্তে আস্তে বলি, আমার না পিরিয়ডস হয়েছে, মেয়েরা ঠিক এইভাবেই কথা বলে। ঠিক এই যে হুইসপারিংটা, ওয়াই it should be whispered, why it should not be shouted? Yes, look, আমার পিরিয়ডস হয়েছে, আমি স্বাভাবিক। ঠিক সেই জায়গাটায় একদম ব্যাক কভারে ধাক্কাটা দিয়েছে ঋচিক। তার মানে বুঝতে পারছেন যে ওর যে ভিন্ন মত,
সেই ভিন্ন মতটাকে, যেটা ও রোজকার জীবনে দেখেছে, আসলে সেইটাই ও লিখেছে কবিতার মাধ্যমে। সেটা সাহিত্যে হতে পারে, সমাজ হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। এবং আসলে এই কবিতাগুলো কি জানেন? ঋষিককে তো চিনি, খুব ছোট্ট, মানে আমার থেকে অন্তত বছর ৮-১০ ছোট একটা ছেলে, অলরেডি কলেজে পড়াচ্ছে। আ কিন্তু এই ৩০-এর কাছাকাছি পৌঁছানোর যে ফ্রাস্ট্রেশনটা, সেটা ওর মধ্যে আছে। চূড়ান্ত পর্যায়ে আছে। সেই যুবক কবির যে ফ্রাস্ট্রেশন, চিৎকার, আসলে সেইগুলোই কিন্তু এই কবিতায় আছে। এবং মজার কথা হচ্ছে এই কবিতাগুলো একটা ভাষায় কবিতা নয়। ইংরাজি বাংলা মিলিয়ে কবিতা লিখেছে। একই কবিতা, ইংরেজি ভাষার ব্যবহার, বাংলা ভাষার ব্যবহার। আ এবং ঠিক এগুলোকে না আমি 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 ঠিক কবিতা বলব না। এগুলো আ প্রতিবাদ বলতে পারি। মানে কবিতার যে নাটকীয়তা, কবিতার যে অত্যাধিক মেলোড্রামা, আ আমি তার বিরুদ্ধে যাচ্ছি না। বাট আ আসলে কবিতার নামে ম্যাক্সিমাম কোট আনকোট কবিরা এই যে ন্যাকামো করেন, যে লেখাগুলো ন্যাকামো করে লেখেন, তার প্রতিবাদ। এবং তার জায়গায় সমাজের কোন প্রবলেমগুলো বলা উচিত, সেইগুলোই লেখা হয়েছে। একটা কবিতা দেখুন, পড়ছি। সাহিত্য নট ইকুয়াল টু, মানে ইকুয়াল টু লিখে কেটে দেওয়া আছে, প্রাতিষ্ঠানিক নিশ্চিতকরণ। সাহিত্য প্রাতিষ্ঠানিক নিশ্চিতকরণ হতে পারে না। কিন্তু সাহিত্যকে যেটা করে দেওয়া হয়েছে, পরের লাইনে সেটা লিখেছে, সাহিত্য ইকুয়াল টু ঊর্ধ্বতনের খেলাঘর। সাহিত্য নট ইকুয়াল টু খাতা কলমের বুদ্ধিশক্তি। খাতা কলমের বুদ্ধিশক্তি হিসেবে সাহিত্যকে কেউ দেখছে না। কি হিসেবে দেখছে? সাহিত্য তুচ্ছ হয়ে থাকার ভ্যালেন্সি। সাহিত্য হচ্ছে নাশকতাকারীদের খেলার মাঠ। এইটাই মাথার লোক ভাবে যে কেউ যদি একটা প্রোগ্রেসিভ কিছু লেখে, কেউ একটা র্যাডিক্যাল কিছু লেখে, সুতরাং সে নাশকতা করে। এবং তার নিচে লেখক তার স্বাক্ষর কি দিচ্ছেন? জাল লেখক, সময় দিন কিচ্ছু নেই। এই যে ধাক্কাগুলো, আগের বক্তব্যের সঙ্গে কবিতাগুলোর কি সংযোগ আছে আদৌ? কোনো সংস্রব আছে কি না, তা নিয়ে বড় প্রশ্ন। মানে আটার কনফিউশন। ও যেভাবে দেখছে জিনিসটাকে, যে সাইকোলজিক্যাল এনার্কি চারিদিকে ছড়িয়ে আছে, সেই এনার্কিটাকেই লিখেছে। যেমন একটা ছোট্ট দু লাইনের কবিতা, ফোন আসছে, ফোন আসছে। দেখো গোটা পাতাটা ফাঁকা, পাতার নিচে ছোট্ট করে লেখা, ফোনটা কেউ ধরিস না যেন। আপনাদের হয় না এরকম? অনেক অনেক ফোন আপনার কাছে আসে, আপনি ধরতে চান না। আমার তো হয়। আমার তো হয়। আমরা ফোনটাকে আস্তে করে হাতে করে সাইলেন্ট করে ফোনটাকে উল্টে রাখি, এমনকি আমরা স্ক্রিনটাও দেখতে চাই না। হ্যাঁ, এবং এই কবিতাটা দেখো, বোতামরা লুপ্ত হয়ে যাবে আগামী 4 দিনে। সর্বনাশ, সব পর্দা ফাঁস। 3 দিন জমিয়ে নোংরামি করে নি সবাই, এসো এসো। বোতাম খুলে গেলে তো সমস্ত জামা কাপড় সব এক্সপোজড হয়ে যাবে না, সেই এক্সপোজারের আগে। সুতরাং কি আর বুঝলে, মেরুদণ্ড বাষ্পে পরিণত হয়েছে। হ্যাঁ, ধীর, কিরে ভালো আছিস গুড়িয়া, ওই চলছে আর কি। ভীর যে প্রশ্নটা করে থাকে বারবার, সেটার মধ্যে যদি এক ফোঁটাও মেরুদণ্ড লুকিয়ে থাকতো কোথাও, তাহলে গুড়িয়া সায়ানাইডটা হয়তো মুখে নিত না। এত সহজে প্রশ্নের মধ্যে ১১৭ ফুটের মেরুদণ্ড লুকিয়ে থাকে। দুঃখের বিষয় হচ্ছে, প্রশ্নটার এতবার আবৃত্তি করা হয়েছে সামাজিক পরিকাঠামোতে যে সেটার মেরুদণ্ডটাই বাষ্পে পরিণত হয়েছে। ক্যান ইউ ইমাজিন, একটা লোক ভাবছে যে কি রে ভালো আছিস, এই প্রশ্নটার কোনো মেরুদণ্ড নেই। কারণ আমরা সবাই জেনেই প্রশ্ন করি যে প্রত্যেকেই কষ্টে আছি। হ্যাঁ, হোয়াট ইজ দেয়ার ইন এ নেম, মনে আছে শেক্সপিয়ারের লেখা? ইংরেজি সাহিত্যের ছাত্র তো লিখবেই, নামে আর কি রাখা আছে। দেখুন কি লিখছে, নামে আর কি রাখা আছে, ঠিক, কর্মই সব, ঠিক,
স্ট্রিট চিলড্রেন, রাস্তার বাচ্চা। যখনই একজন লেখক এত বড় একটা প্রবাদ সৃষ্টি করে দিয়ে গেছেন, হোয়াট ইজ দেয়ার ইন এ নেম, নামে আর কি রাখা আছে, তো তার এগেনস্টে কি আনলো? স্ট্রিট চিলড্রেন, রাস্তার বাচ্চা। এটাও তো নাম, এবং এদের কাজের কোনো ভ্যালু নেই। আমি হলাম হয়তো তাহলে ফ্ল্যাট বয় অথবা হাউজিং বয়। তাহলে রাস্তার বাচ্চা যদি কেউ হয়, তাহলে যে লোকটি ফ্ল্যাটে থাকে সে তাহলে হাউজিং বয়। আর যদি ভূগোল এতটাই দরকারি নামকরণের জন্য, তাহলে লজিকটা কি? আচ্ছা, যে কোনো বাড়ি তো স্ট্রিটের ওপর অবস্থিত, মানে যদি স্ট্রিট মানে রাস্তা বলি, সেই লজিকে ফ্ল্যাটও তো রাস্তার ওপর দাঁড়িয়ে, বা হাউজিংও তো স্ট্রিটের ওপর দাঁড়িয়ে। তাহলে ভূগোলের লজিকে এসব বাড়ি তো রাস্তার ওপর, তাহলে কোনটা স্ট্রিট আর কোনটা রাস্তা? মানে স্ট্রিট রাস্তা এইগুলো আলাদা করে দেখা, অর্থাৎ এই যে স্ট্রিট স্ট্রিট কথাটা বললেই আমরা রাস্তার থেকে একটু অ্যারিস্টোক্রেসি ভাবি। যখন স্ট্রিট চিলড্রেন কথাটা বলি তখন কেমন যেন একটু বেশ এক্সোটিক একটা ভাব আসে। তার জায়গায় ধাক্কা মেরে বলে দিচ্ছেন, না শালা রাস্তার বাচ্চা বড়। এবং তার পরের পাতায় একটা অদ্ভুত কবিতা আছে, শুনুন। অদ্ভুত এক আশ্চর্য মহামারী, কবিতার নাম। এবং কবিতার বয়ান একটাই শব্দ, পুরুষ। এই সমাজে পুরুষের থেকে বড় মহামারী, পৌরুষের থেকে বা পৌরুষতন্ত্রের থেকে বড় মহামারী কিছু আছে কি? ভেবে দেখবেন। খুব কাছাকাছি বললে নবারুণ ভট্টাচার্যের পুরন্দর ভাট বলে ফ্যাতারু নাটকের চরিত্র তার কথা মনে করে। আমার মনে হয় ঋচিক এই ফ্যাতারু ব্যাপারটাকে একদম আত্মীকরণ করে ফেলেছে। হুম, একটা কবিতা পড়ি, কবিতাটার নাম পরে বলছি, আগে কবিতাটা পড়ি। আপনার কোনো একজন প্রিয় মানুষের নাম নিন, যে কোনো কেউ, যাকে আপনার কালচার্ড বলে মনে হয়, অনুশীলিত পুরুষ মানুষ মনে হয়। উদাহরণ, বাঙালি তো আমরা, রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালিরা অন্ধকারের পুলে সাঁতার কাটে, নিরাধার হয়ে কাদা খেতে শুরু করে। ডিসকোর্স সেটাই। জোড়াসাঁকোতে যদি একটা জিনিস মিসিং থাকতো, ধরুন পায়খানার প্যান, নোবেল অনেক দূরের গল্প হতো তখন। কবিতাটার নাম পায়খানার প্যান, অষ্টম বিশ্বের বিস্ময়। এইখানে ভাবুন, আপনারা হয়তো ভাবলেন রবি ঠাকুরের সঙ্গে পায়খানার প্যানকে জুড়ে দিব, কিন্তু জিনিসটা কখনো ভেবেছেন কি? রবীন্দ্রনাথ হতে পেরেছিল, বিদেশ অব্দি পৌঁছতে পেরেছিল, এমনকি স্কুল শিক্ষায় না গিয়েও সমস্ত রকম ফেসিলিটি তার ছিল, তাকে বাড়িতে এসে মাস্টারমশাই পড়িয়ে যেত। তার কারণ তার অ্যারিস্টোক্রেসি, তার এক্সপোজারের কারণ তার অ্যারিস্টোক্রেসি। এবং সেই এক্সপোজারটা না থাকলে হয়তো সেই নোবেলটা জুটতো না, যেটা নজরুলের জোটেনি, যেটার জন্য সুকান্তর কবিতা কখনো কনসিডার্ড হয়নি, যেটার জন্য জীবনানন্দের কবিতা কখনো কনসিডার্ড হয়নি। এই রবীন্দ্রনাথ যদি অ্যারিস্টোক্র্যাট না হয়ে হাজার একটা গ্রামের লেখক কবির মতো মাঠে পায়খানা করা একটি লোক হতো, ভেবে দেখবেন। এর থেকে বেশি কিছু বলবো না, বিতর্ক তৈরি হতে পারে। এবং সাহিত্য নিয়ে ওর একটা ধারণা, এবং সংস্কৃতি নিয়ে ওর একটা ধারণাও লিখেছে, এবং সেই লেখাটা কবিতার আকারে এখানে বেশ সুন্দর করে দিয়েছে, যেটা মিক্সড ল্যাঙ্গুয়েজে লেখা। বুঝতে পারবেন কি অসামান্য একটা লেখা। এবং চিৎকার যাকে বলে, সেই চিৎকারটা করা হয়েছে খুব অন্য ধারার লেখা। আমি না এইগুলোকে ঠিক কবিতা বলবো না, কবিতার মতো কিছু, আসলে এগুলো এই সময়ের চিৎকার। দ্য অ্যালগোরিদম অফ রিভার্স সাহিত্য, মন দিয়ে পড়বেন। এবং লেখক একটা ডিসক্লেমার বলুন, একটা ওয়ার্নিং বলুন দিয়ে রাখছে শুরুতে, মন দিয়ে পড়বেন,
চুলকাবে মাঝে মাঝে, কিচ্ছু করার নেই, নখখানি সাবধান। সাহিত্য বাঁধানো লিটারারি কনস্ট্রাক্ট ইকুয়াল টু শ্রেষ্ঠতা, ইকুয়াল টু কালচারের বহি নিয়ন্ত্রণবাদ, ইকুয়াল টু যোগ্যতা, ইকুয়াল টু ইন্টেলেকচুয়াল ভ্যালু, ইকুয়াল টু সামাজিক গ্রহণযোগ্যতা, ইকুয়াল টু চর্চা, ইকুয়াল টু আর্কাইভিং অ্যান্ড এক্সক্লুসিভ রেশনালিটি, ইকুয়াল টু স্যাচুরেটেড নীতি দান বিদ্যা। এটাই হলো স্ট্যাটিক সাহিত্য, অর্থাৎ সাহিত্যের যে প্রথাগত মান। আর সংস্কৃতি কি? সংস্কৃতি ইজ এ কনস্টিপেটেড কোড অফ বিহেভিয়ারাল প্যাটার্নস which translates as conducts of ethicosity, that is ethics plus reciprocity, equal to principle of literary sophistication, equal to schooling of সাহিত্য। সংস্কৃতিকে একদম ডিরেক্টলি বলছে কনস্টিপেটেড কোড অফ বিহেভিয়ারাল প্যাটার্নস। ভাবা যায় সাহিত্য এক ধরনের মেটেরিয়ালাইজড এথিক্যাল ম্যানারিজম নিয়েই আটকে পড়ে আছে বহুদিন ধরে। মুষ্টিমেয় ডিসকার্সিভ অ্যাপারেটাস মিলে গোটা সাহিত্য জগৎকে স্লেভ হিসাবে বেঁধে রেখেছে। জিনিসটা ভাবুন, এই যে আধুনিক সমাজ, আধুনিক ফ্রাস্ট্রেশন, এআই এর যুগে চাকরি হারানো, পড়াশুনোর নামে ভণ্ডামি, চারিদিকে যা হচ্ছে, সমাজ থেকে রাজনীতি, মানুষের বেসিক সম্পর্কগুলোর ডেফিনেশন পাল্টে যাওয়া, তার মাঝখানে যে জিনিসটা ভাগশেষ হিসাবে পড়ে থাকে এই সময়ের কিছু ফ্রাস্ট্রেটেড ছেলেমেয়ের চিৎকার, যারা সাহিত্য সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে চায় কিন্তু একদল লোকের মৌরুসি পাট্টার জন্য তারা তাদের সময়ের ভাষাটাকে তাদের মতো করে বলতে পারে না। এবং আমাদেরও একটা অদ্ভুত অভ্যেস হচ্ছে, আমরা নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতে পারি না। নতুন ধরনের কোনো লেখা, এইটা লেখা পদবাচ্যই নয়, আমরা তার সারবত্তাগুলো বোঝারই চেষ্টা করি না। সেই চিৎকারটা এখানে পাবেন। আমি এই বইটা রিভিউ করলাম স্পেশালি নতুন সময়ের ছেলে মেয়েদের জন্য। সুতরাং তোমরা এগুলো পড়ো, পড়ে একটু দেখো তোমাদের সময়ের চিৎকারটা কেমন হয়। আমার মনে হয় তোমাদের এই বইটা পড়াটা খুব দরকার। ঋচিকেল একজোড়া মোজার ভিন্ন মত, সবাইকে পড়ার অনুরোধ রইল। এবং শেষ করব এই বইয়ের শেষ লেখাটি দিয়ে। কিছু ক্লাসিক্যাল পাঠকেরা পড়ে নালিশ করবে যে বইটা ইজ নট বাঙালি এনাফ যাতে এটাকে বাংলা বই বলে বিবেচনা করা যায়। ঠিক তারাই আবার নিজের মেয়ের জন্য ফরেন পাত্র খুঁজে বেড়াবে, আর বিদেশে সেটেল হয়ে গেলে তো আর কথাই নেই। দিস ইজ দ্য এন্ডিং। আই লাইক ইট। সাহসটা আছে তোর ঋচিক, লিখে যা, হবে। তোর বই একদিন সবাই পড়বে।